আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে পর্বে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, উপজিহ্বার কাজ কি। এখন উপজিহ্বা কি জিনিস, আবার আলজিহ্বা আছে আরেকটা জিনিস, এমনি নর্মাল জিহ্বাও আমরা চিনি। এখন এই তিনটা জিনিসের ভিতর পার্থক্য যদি আমি বলি, উপজিহ্বা হচ্ছে এরকম একটা মানে জিহ্বার মতো বা ঢাকনার মতো একটা জিনিস যেটা আমাদের শ্বাসনালী আর অন্ননালীকে পৃথক করে না, মেইনলি হচ্ছে ওই শ্বাসনালীর উপরে ঢাকনার মতো কাজ করে। আর আলজিহ্বা যদি আমি বলি, তুমি যদি এই মুহূর্তেও হা করো, হা করলে আয়নাতে একটু তাকাও, এরকম একটা জিহ্বার মতো অংশ দেখা যাবে, এটা হচ্ছে আলজিহ্বা। আর তার নিচে আমাদের যে স্বাদ গ্রহণের জন্য নর্মাল জিহ্বাটা থাকে, এটা থাকে। তাহলে উপজিহ্বার কাজ কি এটা জিজ্ঞেস করছে। উপজিহ্বা হচ্ছে, মনে করো এটা হচ্ছে তোমার শ্বাসনালী, সামনের দিকে হাত দিলে যেটা আমরা অনুভব করতে পারতেছি এটা হচ্ছে শ্বাসনালী। এই শ্বাসনালীটার উপরে একটা ঢাকনা আছে, আর এই শ্বাসনালীর পরেই কি আছে, আমাদের অন্ননালীটা আছে শ্বাসনালীর পিছনের দিকে। অন্ননালী ধরো এটা গেল এই জায়গা দিয়ে। এখন এই যে শ্বাসনালীটার উপরে আমার এই হাতটা ঢাকনার মতো অবস্থান করতেছে না, যখন খাবার এভাবে যাবে এই ঢাকনাটার উপর দিয়ে এভাবে করে ওই অন্ননালীতে প্রবেশ করে যাবে, এখান দিয়ে এটা এখানে থাকতেছে, খাবারটা যাবে এভাবে করে অন্ননালীতে ঢুকে গেল, এই শ্বাসনালীটা এখানে সেফ থাকলো না, দেখো ঢাকনার মতো হয়ে আসে না। সেক্ষেত্রে এই উপজিহ্বাটা এখানে ঢাকনার মতো কাজ করে। শ্বাসনালীতে খাদ্য প্রবেশে বাধা দেওয়া, ইয়েস, ওই যে শ্বাসনালীর উপরে সে ঢাকনার মতো ছিল, তাহলে সে খাদ্য প্রবেশে বাধা দিবে, এটাই হচ্ছে উপজিহ্বার প্রধান কাজ। ষড়যন্ত্রের উপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনা আছে, ঢাকনা ওয়ার্ডটা শুনলেই বুঝবা উপজিহ্বা বলছে। তাহলে এই দেখো ঢাকনা ষড়যন্ত্রের উপরে মানে শ্বাসনালীটার উপরে হচ্ছে সে ঢাকনার মতো কাজ করবে। ঢাকনার মতো অংশটাই হচ্ছে আমাদের উপজিহ্বা, এটাকে উপজিহ্বা বলে। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে, কিন্তু খাবার খাওয়ার সময় এটা হচ্ছে খাবার এভাবে ওর উপর দিয়ে যাওয়ার সময় এটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের সময় এটা খোলা থাকে কি জন্য, এটা এভাবে উঠানামা করার মাধ্যমে হচ্ছে বাতাস চলাচল করে, ওই বাতাস যায় ষড়যন্ত্রের মাধ্যমে আমরা সাউন্ড তৈরি করতে পারি। তাহলে এটা শ্বাস প্রশ্বাসের সময় খোলা বন্ধ হয়, আর খাবার খাওয়ার সময় এটা হচ্ছে এরকম ঢাকনার মতো হয়ে পড়ে যায়। সেক্ষেত্রে দেখো আমরা খাবার খাওয়ার সময় কিন্তু এরকম শ্বাস প্রশ্বাস চালাতে পারি না, কারণ এই যে খাবার খাওয়ার সময় এই জায়গাটা দিয়ে যখন খাবার যাবে এটা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ওই বাতাসগুলো আর বের হতে পারবে না বা চলাচল করতে পারতেছে না। আর যদি তুমি কথা বলতে বলতে খাবার খাও, মাঝে মাঝে এরকম হয় না যে কথা বলার সময় তো এটা উঠানামা করতে থাকবে, কারণ ওই যে বাতাস বের হওয়া লাগবে, বাতাস যা হচ্ছে ভোকাল কর্ডে আঘাত করলে সে মানে সব মিলিয়ে তো আমরা সাউন্ড তৈরি করব, সেজন্য এটা উঠানামা করতে থাকবে, আর খাবারের কণা কিন্তু তোমার শ্বাসনালীতে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা হচ্ছে খাবারের সময় কখনো কথা বলবো না। আর তাহলে উপজিহ্বার কাজ বললো কি, যে মেইনলি উপজিহ্বার কাজ হচ্ছে ঢাকনার মতো কাজ করা। কিসের উপর ঢাকনার মতো কাজ করা? শ্বাসনালীর উপরে, এতটুকু মনে রাখবা। এরপরে কি বলছে, মানব শ্বসনে অ্যালভিওলাই এর প্রয়োজনীয়তা। ঠিক আছে, অ্যালভিওলাই কি জিনিস এটা আগে বুঝতে হবে। অ্যালভিওলাই হচ্ছে তোমার বায়ুথলি, এখন তো বোঝা যাচ্ছে, বাংলা বললে তো সহজে বোঝা যায়। অ্যালভিওলাই হচ্ছে বায়ুথলি। এখন বায়ুথলি কোথায় থাকে, কি জিনিস এটা? বায়ুথলি হচ্ছে আমাদের ফুসফুসে। তোমার মনে করো এই জায়গা দিয়ে বাতাসটা প্রবেশ করলো, এখান দিয়ে তোমার নাক, এখান দিয়ে প্রবেশ করার পরে এই গলবিলের নিচে একটা ষড়যন্ত্র থাকতেছে, এরপরে ট্রাকিয়া, ট্রাকিয়াগুলা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এগুলাকে বলবো হচ্ছে ব্রঙ্কাস। তারপরে এগুলো আরো ক্ষুদ্র শাখায় ভাগ হয়ে গেলে এগুলাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কিওল। এই ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, আর এই জায়গায় থাকতেছে আমাদের ফুসফুস, এই যে ফুসফুস। এখন এই যে ক্ষুদ্র শাখায় ভাগ হইল, যেটাকে আমি ব্রঙ্কিওল বললাম, ওই ব্রঙ্কিওলগুলার শেষে মৌচাক আকৃতির এরকম বায়ুথলি থাকে, মানে বাতাস ভিতরে হচ্ছে ফাঁপা, যার জন্য ভিতরে বাতাস থাকতেছে, আর এরকম ছোট ছোট থলি। ফুসফুসে আমাদের দুই দিকে দুইটা ফুসফুস, এই ফুসফুসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি থাকে, যেগুলো কি করে, বাতাস যদি তুমি বের করে দাও সেক্ষেত্রে ওরা চুপসে যাবে, আবার বাতাস প্রবেশ করলে ফুলে যাবে, এরকম। ওইটা হচ্ছে স্পঞ্জের মতো, ফুসফুস দেখবা স্পঞ্জের মতো, এই বায়ুথলিগুলো থাকার কারণে কিন্তু ফুসফুস এরকম স্পঞ্জের মতো হয়। এবার কি জিজ্ঞেস করছে, যে অ্যালভিওলাই এর প্রয়োজনীয়তা। এটার প্রয়োজনীয়তা হচ্ছে ওই যে রক্ত যখন ওর সাইডে দিয়ে, এটা হচ্ছে একটা বায়ুথলি, এর পাশে দিয়ে হচ্ছে অনেক কৈশিক নালিকা আছে, ওই কৈশিক জালিকাগুলোর ভিতর দিয়ে যখন রক্ত চলাচল করবে, রক্তের মাধ্যমেই তো আমাদের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডও চলাচল করে। তাহলে এই যে কৈশিক জালিকার ভিতর দিয়ে মনে করো রক্ত চলাচল করতেছে, ওই সময় অক্সিজেন এখানে প্রবেশ করে গেল, কার্বন ডাই অক্সাইড চলে আসলো, মানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জটা হইলো, কোথায় হইলো, এই বায়ুথলি আর ওর পাশে দিয়ে যাওয়া কৈশিক নালিকাগুলোর মাধ্যমে না।
সেক্ষেত্রে এই বায়ুথলিটাই হচ্ছে মেইনলি, আমরা যে বলি যে ফুসফুসের মাধ্যমে অক্সিজেন প্রবেশ করে ফুসফুসে, তারপর কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। মেইনলি প্রসেসটা হচ্ছে এরকম যে অ্যালভিওলাইগুলার পাশে দিয়ে যে কৈশিক জালিকাগুলো থাকে ওই জায়গায় হচ্ছে এক্সচেঞ্জটা হয়। তাহলে অ্যালভিওলাই বা বায়ুথলিটাকে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ বলতে পারতেছি, কারণ এই জায়গাটাই হচ্ছে ফুসফুসের যে মেইন কাজটা, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটা হচ্ছে। এখন কি বলছে দেখো তো, ফুসফুসে অসংখ্য অ্যালভিওলাই থাকে। হ্যাঁ, নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে, ওই যে রাস্তা একই, একদম সোজা দিয়ে শ্বাসনালী দিয়ে ব্রঙ্কাস ব্রঙ্কিওল তারপর অ্যালভিওলারে চলে যায়। তাহলে সরাসরি যাতায়াত করতে পারে। বায়ুথলি পাত্রা আবরণী দ্বারা আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৈশিক নালিকা, ইয়েস এই জায়গাটা আমি এঁকে দেখাইলাম। এই যে একটা বায়ুথলি, ওর পাশে দিয়ে কৈশিক নালিকা গেল। কৈশিক নালিকা কিরকম, আমরা শিরা ধমনী তো দেখতে পাই, যে বাইরে থেকে হচ্ছে শিরা, আর ভিতরের দিকে যেটা থাকে ধমনী, মানে ধমনী দেখা যায় না, ধমনী হচ্ছে মাংসপেশির নিচে থাকে, আর বাইরে থেকে যে তুমি ভেইন তো দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে এই শিরা ধমনীগুলো কিন্তু একটু বেশি পুরু হয় কৈশিক জালিকার তুলনায় আর কি। এখন একটা শিরা চলতেছে এখানে অনেক জালের মতো ছড়ায় গেল, তারপর আরেকটা ধমনী এই জায়গাটায় ওদের যে মানে ধমনী থেকে শিরায় পরিণত হইলো, এই জায়গাটায় হচ্ছে কৈশিক জালিকা থাকে। তাহলে কৈশিক জালিকা থাকতেছে ওইরকম জায়গাগুলায় যেখানে হচ্ছে তোমার এরকম পুরু রক্তনালীগুলা যাইতে পারতেছে না, ওই সূক্ষ্ম জিনিসগুলা যেখান দিয়ে যাইতে পারবে, মানে সূক্ষ্ম জিনিস চলাচলের মতো যে জায়গাগুলো, ওখানে হচ্ছে কৈশিক নালিকা থাকে। এবার বায়ুথলি আর কৈশিক নালিকা গাত্র এত পাতলা থাকে যে এর ভিতর দিয়ে গ্যাসীয় আদান প্রদান ঘটতে পারে। এই যে এর ভিতর দিয়ে বায়ুথলিতে বাতাস গেল, বায়ুথলি থেকে এখানে চলে আসলো, এরকম এক্সচেঞ্জটা হয়ে যাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শ্বসনের ক্ষেত্রে। দেখো, তুমি যখন ইনহেল করলা, বাতাস প্রবেশ করলো, ওই বাতাসটা অক্সিজেনগুলা আমাদের কোষে যে খাদ্য কণাগুলো আছে ওগুলাকে ভেঙে শক্তিতে পরিণত করে। শক্তিতে পরিণত করার ফলে তোমার দৈনন্দিন জীবনে যত কাজে শক্তি প্রয়োজন ওই শক্তিটা ওখান থেকে যোগান হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড ওখানে উৎপন্ন হচ্ছে। ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার আমাদের জন্য ক্ষতিকর, ওইটা বের করে দেওয়া লাগবে। সেক্ষেত্রে এই এক্সচেঞ্জটা বা শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা বলো, মানে শ্বাসকার্য, পুরো শ্বাসকার্যটা চালাইতেই হচ্ছে আমাদের এই অ্যালভিওলাইটা কিন্তু মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে অ্যালভিওলাইয়ের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো, এইটাই হচ্ছে ওর প্রয়োজনীয়তা। এবার কি বলছে, মধ্যচ্ছদা বলতে কি বোঝো? মধ্যচ্ছদা হচ্ছে একটা পর্দা, পাতলা পর্দা, যেটা তোমার উদর গহ্বর, মানে আমাদের বুকের যে গহ্বরটা, গহ্বর বলতে হচ্ছে বুকে কি থাকে, ফুসফুস থাকে, তারপর হচ্ছে হৃৎপিণ্ড, যেটা বক্ষ পিঞ্জরের ভিতরে সুরক্ষিত অবস্থায় আছে। এখন এই যে উদর গহ্বর আর পেটের দিকের যে গহ্বরটা, উদর গহ্বর আর বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথক করবে, দুইটাকে পৃথক করবে একটা পাতলা পর্দা, ওই পর্দাটাকে আমরা বলবো হচ্ছে মধ্যচ্ছদা। এই ক্ষেত্রে তুমি এই যে ধরো একটা পোকা, যে পোকাটার এই যে উদর গহ্বর, এই যে পিছনের দিকের এটা, আর সামনেটা হচ্ছে বক্ষ গহ্বর, এরকম করে বোঝা যায় না? সামনের দিকের এটা হচ্ছে তোমার বক্ষ গহ্বর আর এটা হচ্ছে উদর গহ্বর, এটাকে পৃথক করবে, মাঝখানে একটা পর্দা থাকে, মানে মানুষের ক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে ওইটাকে বলবো পেশিবহুল একটা ছাতার মতো একটা পর্দা, যেটাকে আমরা মধ্যচ্ছদা, আর ইংরেজিতে বলা হচ্ছে ডায়াফ্রাম। যদি এখানে মধ্যচ্ছদা না বলে ডায়াফ্রাম বলে দিত, তাহলেও কিন্তু আমরা এই সেম মানে কথাটাই বলতাম, ইংরেজিতে এটাকে ডায়াফ্রাম বলে। এখন এই যে ছাতার মতো বলতেছে, এটা যদি আমি একটু এঁকে দেখাইতে চাই, দেখো তো কিরকম হয়। ধরো এটা হচ্ছে আমাদের গলবিল, ষড়যন্ত্র, ব্রঙ্কাস ব্রঙ্কিওল, তারপরে ফুসফুস, এই জায়গাটায় থাকে হচ্ছে হৃৎপিণ্ড, এইখানে থাকে হচ্ছে তোমার মধ্যচ্ছদাটা। এরকম। তাহলে এই দেখো তো ছাতার মতো না, প্রসারিত একটা ছাতার মতো না? সেক্ষেত্রে এটাকে আমরা কি বলতেছি, মধ্যচ্ছদা বলতেছি। এই যে এই পর্দাটাকে আমরা বলতেছি মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। সে কিন্তু এই দেখো বক্ষ গহ্বর, আর নিচে কি থাকে, পেটের দিকে যে গহ্বরটা, উদর গহ্বর, বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথক করতেছে। এটাই হচ্ছে আমরা বুঝি। আর এটার কাজ হচ্ছে শুধু পৃথক করা ওর কাজ না, ও হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের সময় কি করে, এই মধ্যচ্ছদাটা উঠানামার মাধ্যমে আমাদের এই যে বাতাস কি প্রবেশ করবে নাকি বের হবে, এই কাজটা কিন্তু অনেক সহজ করে ফেলে। মানে ওই হচ্ছে মেনলি বক্ষ পিঞ্জরগুলাও করে, কিন্তু মধ্যচ্ছদাও এই জায়গায় মানে শ্বাস গ্রহণ
ত্যাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্নটা কি বলছে, মধ্যচ্ছদা কিভাবে শ্বসনে সহায়তা করে? এই যে এই জায়গাটায় দেখো, বুঝতে পারবা মধ্যচ্ছদা শ্বসনে কিভাবে সাহায্য করে। এই ও যখন সংকুচিত হবে, এই যে দেখো এইখানে মধ্যচ্ছদাটা যখন সংকুচিত হবে তখন কি হবে, ও হচ্ছে নিচের দিকে নেমে যাবে। মধ্যচ্ছদা এরকম নিচের দিকে নেমে যাবে, নেমে গেল, এতটুকু জায়গা আমি এক্সট্রা পেয়ে গেলাম না। এই যে এই জায়গাটুকু ওর নিচে নেমে যাওয়ার ফলে সংকুচিত হয়েছে। সংকুচিত হইলে সোজা হয়ে যায়, সংকুচিত হলে হচ্ছে সোজা হয়ে যায়। মধ্যচ্ছদা এরকম প্রসারিত ছাতার মতো না, সে হচ্ছে সোজা হয়ে যায়। তাহলে এখন সোজা হয়ে গেল, এরপরে আমাদের যে বক্ষ গহ্বর একটা পিঞ্জরের মতো অংশ থাকে না, ধরো এটা স্টারনাম আর পাশে হচ্ছে তোমার রিপ কেসগুলা থাকে, তাই না? এই পাশে 12টা, এই পাশে 12টা, এরকম করে হচ্ছে এই পাশে 12, এই পাশে 12, এরকম করে হচ্ছে আমাদের বক্ষ পিঞ্জরটা গঠিত। এখন এই পিঞ্জরের হাড়গুলো হচ্ছে প্রসারিত হবে, আবার মধ্যচ্ছদা হচ্ছে নিচের দিকে নেমে যাবে, সংকুচিত হয়ে যাবে। এখন তুমি আমাকে বলতেই পারো যে হাড় কিভাবে প্রসারিত হয়? হাড় তো একদম স্ট্রং যেমন আছে এমনই থাকবে, হাড় কেমনে প্রসারিত হবে? হাড় প্রসারিত হয় না, মেইনলি হাড়ের এই জায়গাটায়, হাড়ের এই জায়গাগুলায় কিছু তরুণাস্থি থাকে বা কিছু এরকম পদার্থ থাকে যেগুলো হচ্ছে তোমার মানে ফ্লেক্সিবল হইতে পারে বা একটু প্রসারিত হইতে পারে। হাড়টা প্রসারিত হয় না, হাড় তো প্রসারিত কেমনে হবে এটা তো বুঝাই যায়। তাহলে এই জায়গাগুলা একটু যখন প্রসারিত হয় তোমার জায়গা বাড়ে, আবার এটা নিচের দিকে নেমে যায়, তুমি এতটুকু খালি জায়গা পাইলা, অনেক বেশি খালি জায়গা তৈরি হইলো বা বায়ুর ঘনত্ব কমে গেল। এখন বাইরে যে বাতাসগুলো আছে, এই যে এখানে যে বাতাসগুলো আছে ওগুলোর তুলনায় আমার ফুসফুসের ভিতরে বায়ুর ঘনত্ব কম। এখন এখানে বাইরে গ্যাদারিং বেশি, তুমি কি গ্যাদারিং বেশি জায়গায় থাকতে চাও নাকি যেখানে হালকা পাতলা মানুষ কম ওই জায়গায় যাইতে চাও? অবশ্যই হালকা জায়গাটায় তুমি যাইতে চাও বা ঘনত্ব যেখানে কম। তাহলে বাইরের ঘনত্ব থেকে আমার ফুসফুসের ভিতরে বায়ুর ঘনত্বটা কম, এজন্য বাতাসগুলো আমার ভিতরে প্রবেশ করবে। প্রশ্বাস গেল, এটা প্রবেশ করাটাকে আমরা বলি প্রশ্বাস, আর ত্যাগ করাটাকে আমরা বলি হচ্ছে নিঃশ্বাস। এবার দেখো মধ্যচ্ছদা আবার যখন প্রসারিত হয়ে যায়, প্রসারিত হইলে ও এরকম করে উপরে উঠে যায়, তখন দেখো এইখান, এটা হচ্ছে নর্মাল স্টেজটা, এটা হচ্ছে মধ্যচ্ছদা যখন নর্মাল এই জায়গা থাকে এখান থেকে উপরের দিকে উঠে গেল, একটু জায়গা কমে গেল না, উপরের দিকে উঠে যাওয়ার ফলে তোমার হচ্ছে বক্ষ গহ্বরের জায়গা কমে গেল। এখন কমে যাওয়ার ফলে ওইগুলো আবার সংকুচিত হয়ে যায়। এটা সংকুচিত হইলে এটা প্রসারিত হয়েছে, প্রসারিত হইলে ও হচ্ছে এরকম উত্তল একটা শেপ তৈরি করবে, আর সংকুচিত হইলে সোজা হয়ে যাবে। তাহলে এই মধ্যচ্ছদাটা উপরে উঠে গেল, জায়গা কমে গেছে, জায়গা কমে যাওয়ার ফলে ভিতরে যে বাতাসগুলা ছিল ফুসফুসের ভিতরে ওদের হচ্ছে ঘনত্ব বেড়েছে। মানে একটা রুমে মনে করো তোমরা অনেক মানুষ আসো, এখন এই মানুষগুলা তুমি হচ্ছে রুমের আয়তন ছোট করে ফেলছো, তোমাদের গ্যাদারিং হবে না, থাকতে অনেক অসুবিধা হবে না, তুমি তারপরে কেউ বলে উঠবে যে আমি এখানে থাকবোই না, আমি বের হয়ে যাই। এরকমই ভিতরের যে বাতাসের ঘনত্বগুলা ওই ঘনত্ব বেড়ে যাবে, ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে বাতাস বের হয়ে আসবে, এটাকে আমরা বলি নিঃশ্বাস। তাহলে প্রশ্বাস নিঃশ্বাস বুঝতে পারলাম, এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো না এই মধ্যচ্ছদাটা, তাহলে মধ্যচ্ছদার গুরুত্ব আমরা বুঝতে পারলাম। এখানে জিজ্ঞেস করছে যে কিভাবে শ্বসনে ভূমিকা পালন করে, এখন শ্বসনে জিজ্ঞেস করছে, আর আমি বললাম নিঃশ্বাস প্রশ্বাস। কেমনে হইল এভাবে যে শ্বসনের জন্য অবশ্যই তোমাকে আগে অক্সিজেন ইনহেল করতে হবে, তারপরে যে আমি বললাম মানে বাতাস যে বের হয়ে যাবে, বের হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোত্থেকে আসলো? ওই অক্সিজেন যে গেল কোষে, অক্সিজেন যাওয়ার ফলে ওইখানে তোমার হচ্ছে শ্বসন সম্পন্ন হচ্ছে, খাদ্যবস্তুগুলো ভাঙতেছে, শক্তি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, ওই কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়ে যাচ্ছে। তাহলে শ্বসন ভূমিকা পালন করলো। যদি তুমি ইনহেল না করতা, অক্সিজেন না নিতা, ওই অক্সিজেন না থাকলে শ্বসন সম্পন্ন হইতো না। তাহলে ওই মধ্যচ্ছদাই কিন্তু আমাদের অক্সিজেন প্রবেশ করতে সাহায্য করলো, শ্বসনে সাহায্য করলো, একই কথা বলাই যায়। তাহলে মধ্যচ্ছদা শ্বসনে কিভাবে ভূমিকা পালন করে, ডায়াফ্রামের ভূমিকা, ডায়াফ্রাম যে কথা মধ্যচ্ছদাও একই কথা। তাহলে মধ্যচ্ছদা সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে শ্বাসনিক গ্যাস বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বাসনিক গ্যাস হচ্ছে শ্বসনে সাহায্য করবে এরকম গ্যাস। তাহলে শ্বসনে কে সাহায্য করে? অক্সিজেন সাহায্য করে, আর ওই অক্সিজেনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওই কার্বন ডাইঅক্সাইড আবার বের করে দিচ্ছে। মানে শ্বসন কাজে যা উৎপন্ন হচ্ছে, যা লাগতেছে, এগুলি হচ্ছে আমাদের শ্বাসনিক গ্যাস। তাহলে এই শ্বাসনিক গ্যাস বিনিময় করার জন্য মধ্যচ্ছদা গুরুত্বপূর্ণ। বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দা, এটা তো আমি তখনই বললাম যে দেখো দুইটা জিনিসকে সেপারেট করতেছে। এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি ওগুলাই এখানে আছে, আমরা রিডিং পড়বো না। কি বলছে দেখো তো,
শ্বাসক্রিয়া বলতে কি বুঝো? এখন শ্বাসক্রিয়া বলতে আমরা বায়ু প্রবেশ করানো, বায়ু বের করে দেওয়া, এই দুইটা প্রক্রিয়াটা মানে এই প্রক্রিয়াটাকেই বুঝতেছি। এখন এই জায়গাটা আবার প্রশ্নে আসার কি দরকার, কারণ আমরা মাঝে মাঝেই কিন্তু একটা ভুল করে থাকি, যেটা হচ্ছে সচরাচর ব্যবহারে আমরা এরকম কথা বলি না যে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। নিঃশ্বাস কি আসলে নেওয়া যায় না? কিন্তু নিঃশ্বাস কিন্তু নেওয়া যায় না। নিঃশ্বাস হচ্ছে যেটা, যেই বায়ুটা আমরা নিষ্কাশন বা বের করে দিচ্ছি, যেটা বের হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে নিঃশ্বাস নাও, এটা নিব কিভাবে? এটা তো বের করে দেওয়ার যে কাজটা। আর নেওয়ার ক্ষেত্রে যেটা প্রবেশ করবে ওটা হচ্ছে প্রশ্বাস। তাহলে যেই বাতাসটা আমরা কি প্রবেশ করি, অক্সিজেন প্রবেশ করি, মানে অক্সিজেন প্রবেশ করাই, সেক্ষেত্রে ইনহেল করতেছো তুমি, অক্সিজেন প্রবেশ করতেছে, প্রবেশ প্রশ্বাস কিভাবে মনে রাখতে পারবা? দেখো, প্রবেশ করতেছে, প্রবেশ পয়রফালাতে প্রশ্বাস, আর নিষ্কাশন হচ্ছে বা নিঃসৃত হচ্ছে, ওইটা হচ্ছে নিঃসৃত হইলে ওইটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে প্রশ্বাস আর নিঃশ্বাস যেখান দিয়ে হচ্ছে তোমার প্রবেশ করবে ওইটা হচ্ছে প্রশ্বাস, আর বের হয়ে যাবে ওইটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে এই কথাটাই এখানে আমাদের বলছে, যে প্রক্রিয়া দ্বারা অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করতেছি, এই প্রক্রিয়াটাই হচ্ছে শ্বাসক্রিয়া। তাহলে পুরাটা মানে অক্সিজেন গ্রহণ আর বর্জন দুইটা মিলাই হচ্ছে আমাদের শ্বাসক্রিয়া। বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেলে অক্সিজেন সমৃদ্ধ প্রশ্বাস বায়ু ভিতরে প্রবেশ করে। এখন বক্ষ গহ্বরের আয়তন কিভাবে বাড়বে? বক্ষ গহ্বরের আয়তন বাড়াইতে বলছে। এখন বক্ষ গহ্বর বলতে আমরা আমাদের এই যে বুকের যে খাঁচাটা, এরকম কি বলে, কঙ্কালতন্ত্রে আমরা দেখছি না যে বক্ষ পিঞ্জর এরকম মাঝখানে একটা স্টারনাম থাকে, তাই না? এই যে স্টারনামটা, ওর পাশে তোমার হচ্ছে 12টা এই পাশে 12টা এই পাশে 12টা করে রিপকেস থাকতেছে বা পরশুকা থাকতেছে, বাংলায় যদি বলি পরশুকা। তাহলে এই যে এই পাশে আবার 12টা করে 24টা পরশুকার মাঝখানে একটা স্টারনাম, মোট 25টা হাড় মিলে এই পরশুকাগুলো কিন্তু তোমার বুকের এই যে মাঝখান থেকে শুরু করে ঘুরে একদম পিছন পর্যন্ত এরকম পুরো খাঁচার মতো একটা স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর, বুকের ভেতরে যে ফাঁকা জায়গাটা, মানে এটার ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ রাখার জন্য প্রথমে ফাঁকা জায়গা, তারপরে না অঙ্গ প্রত্যঙ্গগুলো এখন সেট করা আছে। এখন এই যে বক্ষ গহ্বরের আয়তনটা বাড়বে, কিভাবে বাড়বে? তোমার এই যে পরশুকাগুলা, এগুলা একটু করে প্রসারিত হবে। এখন তুমি আমাকে বলতেই পারো যে হাড় কিভাবে প্রসারিত হবে? হাড় প্রসারিত হবে না, হাড়ের এই জায়গাগুলা যেখানে ওরা হচ্ছে স্টারনামের সাথে সংযুক্ত আছে, এই জায়গায় হচ্ছে তরুণাস্থি আছে, তরুণাস্থি আবার নরম, ফ্লেক্সিবল। তাহলে ওই জায়গাটা হচ্ছে একটু করে প্রসারিত হবে। আর আমাদের মধ্যচ্ছদা যেটা, যেটা হচ্ছে এখানে ডায়াফ্রামের ছাতার মতো একটা অংশ, ওই ছাতার মতো অংশটা নিচে নেমে যাবে। দেখো, ছাতার মতো অংশটা এরকম থাকে দেখতে, আমি যদি আঁকি, এই যে দেখো এরকম থাকে, প্রসারিত একটা ছাতার মতো অংশ। এখন এই ছাতার মতো অংশটা সংকুচিত যদি হয়, সেক্ষেত্রে কি হবে? ও সোজা হয়ে যাবে। দেখো, সংকুচিত হয়ে গেল, এরকম সোজা হয়ে গেল। তাহলে এতটুকু জায়গা আমি এক্সট্রা পেয়ে গেলাম না? এই যে এখান থেকে নিচে নেমে গেল, এতটুকু জায়গা আমি এক্সট্রা পাইলাম। তারপরে আবার ওইখানে বক্ষপিঞ্জরগুলাও হচ্ছে তোমার প্রসারিত হয়েছে, অনেকটুকু খালি জায়গা তুমি পাইছো। খালি জায়গা পাওয়ার ফলে আয়তন বৃদ্ধি পাইছে। এই যে আয়তনটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে বাতাস প্রবেশ করবে। আয়তন বেড়ে গেলে বাইরের ঘনত্বের তুলনায় তোমার ফুসফুসের ভিতরে বায়ুর ঘনত্ব কম থাকবে। অবশ্যই তুমি কম গ্যাদারিং এর জায়গায় থাকতে চাবা, অনেক মানুষের সাথে গ্যাদারিং করে থাকার কোনো দরকার আছে? তাহলে বাতাসের কণাগুলাও, এই যে এনভায়রনমেন্টে যে কণাগুলো আছে এই যে চারপাশে, এগুলা অনেক বেশি ঘনত্ব আছে। তারপর ওরা দেখবে যে ওয়াও, এখানে ফাঁকা জায়গা আছে বা গ্যাদারিং কম, আমরা এখানে ঢুকে যাই, তারপরে প্রবেশ করে ফেলবো, অক্সিজেন আমরা প্রবেশ করা শেষ। তারপরে যখন বের হয়ে যাবে, সেক্ষেত্রে এই যে দেখো মধ্যচ্ছদা, এটাও নর্মাল ফর্মটা। এরপরে ও যখন প্রসারিত হবে, ও এরকম করে উপরের দিকে উঠে যাবে। তাহলে এতটুকু জায়গা কমে গেল না আমার? এই যে এতটুকু জায়গা কমে গেল না? উপরে উঠে গেছে না? কমে গেছে। আর বক্ষপিঞ্জরও তখন ছোট হয়ে যাবে। তাহলে মোট মিলায় আমার আয়তনটা কমে যাবে। এখানে বলছে দেখো, বক্ষ গহ্বরের আয়তন যখন কমে যাবে, এবার কমে গেলে কি হবে? এখানে ঘনত্ব বেশি হয়ে যাবে। তুমি যেই মানুষ এখানে থাকতেছো, মানে অনেকজন মানুষ মনে করো একটা রুমে থাকতেছো, এখন ওই বাড়িটা আমি দুই দিক থেকে দেওয়াল কমায় ছোট করে দিলাম, মানে দেওয়াল ভেঙে ভিতরের দিকে এনে দেওয়াল করে দিলাম, তখন কি হবে? তোমাদের জায়গা কম হবে না, গ্যাদারিং বেশি হবে। সেক্ষেত্রে তো কিছু মানুষ বলে উঠবে যে এই গ্যাদারিং এর জায়গায় আমি থাকবো না, আমি বের হয়ে যাই। সেক্ষেত্রে ওই ফুসফুসের ভিতরেও সেম জিনিস, বা আয়তন যখন কমে যাবে কিছু বায়ু বের হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়ে যাবে। তাহলে এই যে শ্বাসক্রিয়াটা, বাতাস প্রবেশ করতেছে, বের হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে শ্বাসক্রিয়া। কি বলছে দেখো তো, অক্সিহিমোগ্লোবিন বলতে কি বুঝো? এইখানে অক্সিহিমোগ্লোবিন ওয়ার্ডটা আগে বোঝা লাগবে, তারপরে হচ্ছে তুমি প্রশ্নটা মানে সহজে বুঝতে পারবা।
এখন অক্সি হিমোগ্লোবিনের অক্সি তার মানে এখানে হচ্ছে অক্সিজেন থাকবে, আর হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, যে রঞ্জক পদার্থটা শুধুমাত্র রক্তকণিকার লোহিত রক্ত যে আছে ওইখানে থাকতেছে, যার জন্য ওইটাকে লোহিত দেখা যায়। এখন হিমোগ্লোবিন, হিম যে ওয়ার্ডটা এটা হচ্ছে তোমার আয়রন বা লৌহ বুঝাচ্ছে, আর গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, প্রোটিনটাকে বুঝাচ্ছে। তাহলে অক্সি হিমোগ্লোবিন অক্সিজেন, আয়রন আর প্রোটিন, হিমোগ্লোবিন পুরাটা হচ্ছে একসাথে। হিমোগ্লোবিন বলতে আমরা একটা রঞ্জক পদার্থকে বুঝতেছি, তাহলে রঞ্জক পদার্থ যে কি করবে অক্সিজেনকে বহন করে নিয়ে যাবে। এখন অক্সিজেন রক্তে চলাচল করা প্রয়োজন, রক্তে চলাচল করার মাধ্যমে ও হচ্ছে কোষগুলাতে, রক্ত তো আমাদের পুরা দেহে চলাচল করে তাই না, ওই চলাচল করার মাধ্যমে সে যখন প্রতিটা কোষে পৌঁছাবে তখন কি হবে ওখানে কোষগুলো অক্সিজেন পাবে, আর অক্সিজেন পাওয়ার মাধ্যমে হচ্ছে শ্বসন সম্পন্ন হবে। তাহলে এই অক্সিজেন একা একা তো যাইতে পারবে না, সে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যৌগ তৈরি করে, এটা একটা অস্থায়ী যৌগ, ও ওখানে যাওয়ার পরে হচ্ছে আবার আলাদা হয়ে যায়, মানে অক্সিজেনটা হিমোগ্লোবিনের হাত ধরে যে আমি তো পথ চিনি না আমাকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে ওর যখন গন্তব্যে পৌঁছে যায় ওখানে হচ্ছে হাত ছেড়ে মুক্ত হয়ে যায়। তাহলে অক্সিজেন আর হিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ তৈরি করে, দেখো কি বলছে অস্থায়ী, মানে হচ্ছে কিছুক্ষণের জন্য, এটা হচ্ছে পার্মানেন্ট না, ভেঙে যাবে আবার। এখন শ্বসনের সময় আমাদের অক্সিজেন প্রয়োজন হয়, কারণ খাদ্যবস্তুগুলোকে ভাঙার জন্য অক্সিজেন লাগে, অক্সিজেন খাদ্যগুলোকে ভেঙে শক্তিতে পরিণত করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে শ্বসনের সময় অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করবে। এখন এই যে দেখো আমাদের বায়ুথলি, ধরো একটা, এই বায়ুথলিটার পাশ দিয়ে কৈশিক জালিকাগুলা যায়, এখন এইখানে হচ্ছে তোমার ব্যাপন সম্পন্ন হয়, বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এগুলা আসা যাওয়া করতে পারে, অক্সিজেন গেল কার্বন ডাইঅক্সাইড আসলো, এরকম কাজগুলো হইতে পারে। ওই সময় অক্সিজেন যখন রক্তে প্রবেশ করবে তখন ওই অক্সিজেনটাকে বহন করে নিয়ে যাবে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, ওই হিমোগ্লোবিন আর অক্সিজেন দুইটা একসাথে আমরা বলবো হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এই অস্থায়ী যৌগটা, এই অস্থায়ী যৌগটা আবার কিছুক্ষণ পর হচ্ছে ভেঙে যাইতে পারবে, তাহলে তুমি এখানে চাইলে আরেকটা লাইন লিখতে পারো যে অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন ভেঙে গিয়ে কি হবে দেখো তো, এখানে হচ্ছে তোমার মুক্ত অক্সিজেন আমরা পাবো, মুক্ত অক্সিজেন আর হচ্ছে হিমোগ্লোবিনটা পাবো। তাহলে এই জন্য এটাকে অস্থায়ী বলা হয়, কারণ অক্সিজেনটা আবার মুক্ত হয়ে যায়, একসাথে হিমোগ্লোবিনের সাথে থাকে না। এই যে লোহিত রক্তকণিকা ওরা হচ্ছে এরকম চাকতির মতো, বুঝছো, এরকম চাকতির মতো হয় দেখতে, আর সাইড থেকে দেখলে এরকম হয়, উপর থেকে দেখলে এরকম, সাইড থেকে দেখলে এরকম। এই যে লোহিত রক্তকণিকাগুলোর ভিতরে হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে, ওই রঞ্জকের সাথে তোমার অক্সিজেন মিলিত হয়ে এভাবে পরিবাহিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, পুরা কোষ মানে দেহের কোষগুলোতে যায়। এজন্য এটাকে মানে এই জিনিসটাকে হচ্ছে আমরা অক্সি হিমোগ্লোবিন বুঝতেছি। তাহলে প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করছে যে অক্সি হিমোগ্লোবিন কি, আমরা কনসেপ্টটা বুঝছি। তারপরে অ্যাজমা রোগীর সংস্পর্শে গেলেও কারো অ্যাজমা হবার সম্ভাবনা থাকে না, না থাকে না, কারণ অ্যাজমা ছোঁয়াচে রোগ না, অ্যাজমা হচ্ছে যার যার দেহের ভিতর থাকে। এখন দেহের ভিতর থাকে বলতে মনে করো তোমার বাইরে থেকে কোনো একটা অনিষ্টকারী জীবাণু কোনো কিছু তোমার দেহে প্রবেশ করে গেল, নিঃশ্বাসের সাথে হইতে পারে। এখন প্রবেশ করার মাধ্যমে দেহ তো বুঝতে পারতেছে যে এটা একটা ক্ষতিকর জিনিস, এটা তো আমার কোষের ভিতরের জিনিস না, এটা কি প্রবেশ করলো। এখন একটা প্রোটেকশন তৈরি করবে না ওরা, এটাকে হচ্ছে বের করে দেওয়ার চেষ্টা করবে না, তুমি কে যাও। এখন এরকম প্রতিক্রিয়া সৃষ্টি হবে তোমার বডিতে একটা, এই প্রতিক্রিয়াটা যতটুকু হওয়া উচিত তার চেয়ে যখন আরো বেশি প্রতিক্রিয়া দেখা যায়, যে নর্মালি একটা জীবাণু মনে করো নাক দিয়ে প্রবেশ করলো, শ্বাসনালীতে আটকে আছে, সেক্ষেত্রে আমরা হাঁচি দিই, হাঁচি দিয়ে হচ্ছে ওটাকে বের করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, তোমার হাঁচির একটা লিমিট থাকে, তুমি অনবরত এখন হাঁচি দিতে থাকলা, তোমার শ্লেষ্মা পদার্থ আমাদের আমরা কি জানি ওই যে আমাদের ফুসফুসকে প্রোটেক্ট করার জন্য প্রথমে সামনের দিকে হচ্ছে লোমযুক্ত কিছু অংশ থাকে যেখানে হচ্ছে জীবাণু আটকায় যায়, ওখানেও যদি না আটকায় আরো ভিতরের দিকে যদি চলে যেতে থাকে ওখানে হচ্ছে এক ধরনের পর্দা থাকে যেখানে শ্লেষ্মা উৎপন্ন হয়, শ্লেষ্মা হচ্ছে পিচ্ছিল পদার্থ। এখন ওই জায়গায় যাও যদি না আটকায় সেক্ষেত্রে শ্বাসনালীতে যদি চলে যায় তখন হচ্ছে তোমার হাঁচি আসবে। এরকম ধাপে ধাপে প্রতিক্রিয়া আমরা দেখতে পাই, জীবাণু প্রবেশ করতে করতে সব জায়গায় হচ্ছে এভাবে আমাদের বডি একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে যে বাইরে থেকে কিছু একটা অনিষ্টকারী জিনিস প্রবেশ করতেছে, প্রতিক্রিয়া দেখাও। এখন এই প্রতিক্রিয়া যখন অনেক বেশি হয়ে যায়, মানে সেপারেট মানুষদের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক একজন, সবার এরকম হয় না, যাদের অ্যাজমা হবে তাদের ক্ষেত্রে এই প্রতিক্রিয়াটা অনেক বেশি হবে। বেশি প্রতিক্রিয়া দেখালে ওই
জিনিসটা হচ্ছে অ্যাজমা, যেটা তোমার বডিতে অনেক বেশি প্রতিক্রিয়া দেখাইলো, আমার বডিতে একই জীবাণু প্রবেশ করতেছে, এত প্রতিক্রিয়া দেখাচ্ছে না, সেক্ষেত্রে সবার কিন্তু অ্যাজমা হচ্ছে না। আমি একজন অ্যাজমা রোগীর পাশেও যদি থাকি, সেক্ষেত্রে হচ্ছে এইটার কোনো জীবাণু নাই, মানে ছোঁয়াচের জীবাণু না, সেক্ষেত্রে আমরা এটাকে এই জন্য হচ্ছে মানে কাছাকাছি থাকলেও অ্যাজমা হওয়ার সম্ভাবনা নাই, এটা বলতে পারতেছি। তাহলে অ্যাজমা কেন কোনো ছোঁয়াচে রোগ বা জীবাণুবাহিত রোগ নয়, এটা হচ্ছে তোমার বডির ভেতরের একটা প্রতিক্রিয়া, এটা কোনো জীবাণু বা মানে ছোঁয়াচে হয়ে, জীবাণু থাকলেই তো ছোঁয়াচে হবে, কারণ জীবাণুটা একজন থেকে আরেকজনে যখন ছোঁয়ার মাধ্যমে চলে যাবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এরকম মানে হচ্ছে রোগী থেকে দূরত্ব মেনটেন করার কথাটা বলবো। তাহলে অ্যাজমা রোগীর সংস্পর্শে গেলেও অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে না। অ্যাজমা সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফল। এই যে এই কথাটা, রোগ প্রতিরোধ একটা ব্যবস্থা থাকবে, তুমি প্রতিক্রিয়া দেখাবা, কিন্তু অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত ভালো না, যার জন্য অতিরিক্ত প্রতিক্রিয়া যখন দেখাতে যায়, তখন হচ্ছে অ্যাজমা রোগীদের অনেক বেশি শ্বাসকষ্ট হয়, মানে একটা জীবাণু কি প্রবেশ করলো তার বডি পুরা প্রতিক্রিয়া দেখানো শুরু করে দেয়। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর ফলে এটা হচ্ছে অনেক মানে ক্ষতিকর হয়ে যায়, অ্যাজমা রোগীদের কিন্তু অনেক বেশি শ্বাসকষ্ট হয়। কোনো বহিস্থ পদার্থ ফুসফুসে প্রবেশ করলে সেটিকে নিষ্ক্রিয় করতে দেহের প্রতিরোধ ব্যবস্থা যেটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা, তার চেয়ে অনেক তীব্রভাবে প্রতিক্রিয়া ঘটে। তাই হচ্ছে অ্যাজমা, মানে এরকম ঘটনা ঘটলে অ্যাজমা হয়। আর অ্যাজমা ছোঁয়াচে রোগ না, জীবাণুর মাধ্যমে হয় না, এই জন্য আমরা বলতে পারি যে প্রশ্নের উক্তিটা আমরা বুঝতে পারলাম। তারপরে প্রশ্নটা কি বলছে দেখো তো, নিউমোনিয়া রোগের কারণ। নিউমোনিয়া হচ্ছে এরকম শ্বসনতন্ত্রের একটা রোগ, যেটা আবার তোমার ব্যাকটেরিয়ার কারণে হয়। নিউমোকক্কাস একটা ব্যাকটেরিয়া আছে, নিউমোনিয়া নিউমোকক্কাস ব্যাকটেরিয়া, নাম কিন্তু মিলে তাই না, নিউমোনিয়া নিউমোকক্কাস ব্যাকটেরিয়া। কিন্তু এখানে তোমরা ভুল কি করবা জানো, নিউমোকক্কাস যে ব্যাকটেরিয়া, ওটার বানান যদি তুমি ইংলিশে লিখতে যাও, সেক্ষেত্রে সামনে একটা সাইলেন্ট পি থাকে, পি এন ই ইউ এরকম করে, তাহলে পি দিয়ে শুরু হবে, এই জায়গাটা কিন্তু ভুল করিও না। নিউমোনিয়া উচ্চারণ করতে যায় এন দিয়ে শুরু করে দিও না। এরকম মাঝে মাঝে চাকরির ভাইবাতেও জিজ্ঞেস করে যে একটা ছোট্ট কাগজ দিয়ে বলে যে নিউমোনিয়া বানান লেখেন বা নিউমোকক্কাস এরকম কিছু একটা বলে, তুমি ফার্স্ট ওয়ার্ডটা লেখার সাথে সাথেই ওনারা বুঝে যাবে তুমি আসলে জানো নাকি জানো না। তুমি যদি পি লিখো তাইলে ওনারা বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, ওনারা যা জানতে চাইছে ওইটাই তুমি বলছো। আর যদি এন দিয়ে শুরু করো, বুঝে ফেলবে, শেষ। তাহলে এই নিউমোনিয়া একটা ফুসফুসের রোগ, শ্বসনতন্ত্রের একটা রোগ, যেখানে তোমার হচ্ছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে এই জীবাণুটা ছড়ায়। এছাড়াও অনেক বেশি ঠান্ডা যদি লাগে, আবার ভাইরাস ব্যাকটেরিয়া, মানে শুধু যে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া এটাও না, অন্যান্য ভাইরাস অথবা ছত্রাকের আক্রমণে স্যাঁতসেঁতে পরিবেশে যদি তুমি থাকো, অনেক বেশি ঠান্ডা বাতাস যদি তোমার ফুসফুসে প্রবেশ করে, আবার মাঝে মাঝে শ্বাসনালী আর অন্ননালী কিন্তু পাশাপাশি অবস্থান করে, তুমি কথা বলতে বলতে যদি খাবার খাও, সেক্ষেত্রে এই যে ঢাকনাটা, এটা হচ্ছে শ্বাসনালী, এটা ঢাকনাটা হচ্ছে উঠানামা করবে। যারা আমরা যখন কথা বলি তখন বাতাসের মাধ্যমে কিন্তু আমরা সাউন্ড তৈরি করি, যেটা বাংলা ব্যাকরণে তোমরা অনেক মানে পড়াশোনা করছো এগুলো নিয়ে, যে ওই যে বাতাস কেমনে কখন বাইর হইলে কোন ধরনের ধ্বনি উচ্চারণ হয়, সেক্ষেত্রে বাতাস বের হওয়ার জন্য এই ঢাকনাটা উঠানামা করবে। আর এর পাশে দিয়েই আছে হচ্ছে তোমার অন্ননালী, এখান দিয়ে আবার খাবার যাচ্ছে, খাবার যখন যাইতে যায় এরকম করে ঢাকনাটার উপর দিয়ে অন্ননালীতে চলে যায়, আর নিচে দিয়ে এই শ্বাসনালীটা তখন সেফ থাকে, এভাবে করে খাবার চলে যাচ্ছে। কিন্তু ওই খাদ্য, কথা বলতে বলতে যদি খাবার খাও, খাদ্যনালী থেকে কোনো খাবারের কণা বা খাবারের রস যদি তোমার শ্বাসনালীতে চলে যায়, তখন কিন্তু আবার এই মানে এই সমস্যাটা হইতে পারে। শ্বাসনালীতে সমস্যা হইলে ফুসফুসের সমস্যা, মানে শ্বাসনালী তো ফুসফুস শ্বসনতন্ত্রেরই একটা অংশ, তখন হচ্ছে নিউমোনিয়া হইতে পারে। তাহলে নিউমোনিয়া রোগের কারণ শুধু কিন্তু নিউমোকক্কাস না, আবার অত্যাধিক ঠান্ডা, তারপরে ধুলোবালি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, আবার খাদ্যনালীর রস সব মিলে হচ্ছে নিউমোনিয়া রোগটা, মানে এই সব কিছু আমরা কারণ হিসেবে বলতে পারি। তাহলে আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করছে যে কারণ কি, এগুলাই হচ্ছে কারণ। দেখো আমি যে কথাগুলো বলছি ওগুলাই এখানে আছে, আর রিডিং করে সময় নষ্ট করার দরকার নেই। এরপরে কি বলছে, শহরের মানুষের ফুসফুসের রোগ বেশি হয় কেন? হা হা হা, এটা তো স্বাভাবিক কথা, শহরের মানুষের ফুসফুসের রোগ বেশি হবে না তো কার হবে? কারণ শহরে যে পরিমাণ পলিউশন, এখন শুধুমাত্র এয়ার পলিউশন বললেও কিন্তু থামা যাবে না, নয়েজ পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, সব কিছু পলিউশনই হচ্ছে শহরে। এখন যেহেতু আমাদেরকে এখানে ফুসফুসের রোগের কথা বলছে, আমরা হচ্ছে বায়ু দূষণের কথাবার্তা বলি। কারণ শহরে হচ্ছে দেখো তোমার শিল্পায়ন শহরের দিকে বেশি হয়, এখন শিল্পায়ন যত বেশি হবে, কলকারখানা, অফিস আদালত সব কিছু বেশি হবে। আর হচ্ছে যানবাহনের যে কালো ধোঁয়া, মানে কি বলবো, সব কিছু একদম দূষণের মেন কেন্দ্রই হচ্ছে আমাদের এই শহরগুলো, মানে শহরেই হচ্ছে এরকম দূষণ বেশি, কলকারখানার ধোঁয়া,
এই সব কিছু শহরে বেশি হওয়ার কারণে এই বাতাসটা অনেক দূষিত না? এখন দূষিত বাতাস তুমি ইনহেল করতেছো, তোমার ফুসফুসের রোগ তো অবশ্যই হবে। এছাড়াও যারা ধূমপান যদি করো, ধূমপান হচ্ছে অনেক ক্ষতিকর একটা জিনিস, যেটা অবশ্যই আমি এই মেসেজটা দিব যে ধূমপান ক্ষতিকর, এটা হচ্ছে করা উচিত না। তোমাদের লেভেলে কি হয়, মানে এই এসএসসি লেভেলে ছেলেপেলেরা একটু কুল সাজতে চায়, যে আমি বোধহয় সিগারেট হাতে নিয়ে দাঁড়ায় থাকলে আমাকে লোকজন কুল ভাববে, অথবা বন্ধুদের প্ররোচনায় যে দোস্ত দে, 2 টান দে, কিচ্ছু হবে না, 2 টান দিয়া দেখ, আল্লাহ তুই টানও দিতে পারস না, এরকম কথাবার্তা বলে হচ্ছে বন্ধুদের প্ররোচনায় পড়ে অনেকে হচ্ছে ধূমপান শুরু করে দেয়। এগুলো কিন্তু কখনো করিও না, সচেতন থাকবা, এই কাজটা করা যাবে না, এটা হচ্ছে ফুসফুসের অনেক ক্ষতি করে। এখন শহরের বাতাসের ক্ষেত্রে দেখো আমরা ধুলোবালি, ময়লা, দুর্গন্ধ ইত্যাদি পরিমাণ অনেক বেশি থাকে। এখন গ্রামের দিকে আমরা গাছপালা বেশি দেখতে পাই, আবার শহরে কলকারখানা বেশি দেখতে পাই, স্বাভাবিক। তাহলে এই যে দূষণ কোন দিকে বেশি হবে তুমি বুঝতেই পারতেছো, শহরের বাতাসে এই দূষণগুলো বেশি হবে, যার জন্য ওই দূষিত বাতাস ইনহেল করার মাধ্যমে তুমি হচ্ছে ফুসফুসের অনেক রোগ হইতে পারে। এখন স্বাভাবিক একটা কথা বুঝাই যায়, গুছাই এভাবে সুন্দর করে লিখবা। এখন ফুসফুসে যদি মানে এরকম অনেক ক্ষতিকর জীবাণু প্রবেশ করতে থাকে, দেখো লাস্টের লাইনটা কি বলছে, ফুসফুসের ক্যান্সার সহ মরণ ব্যাধি রোগও হইতে পারে। তাহলে বুঝতে পারতেছি যে অনেক হ্যাম্পার করে এই যে এনভায়রনমেন্টটাই। আমাদের অবশ্যই আমাদের নিজেদের পৃথিবীটাকে, নিজেদের শহরটাকে বাঁচাইতে হবে। মানে তুমি যেভাবে পারো আর কি, যে কার দিয়ে না গিয়ে তুমি একটা গাড়ি কেনার মানে গাড়ি কিনে বায়ু দূষণ করার চেয়ে তুমি হচ্ছে সাইকেল চালায় যাতায়াত করো, এটা তোমার শরীরের পক্ষেও ভালো। আবার হচ্ছে মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, এরকম জিনিসপাতিগুলা এখন ওগুলা ছাড়াও আমরা আসলে বাঁচতে পারি না। কি বলবো, এখন ওগুলা হচ্ছে ফিল্টার করার ব্যবস্থা করা উচিত, যে কলকারখানা চিমনিতে হচ্ছে ফিল্টার ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে একটু হলেও আমরা দূষণটা কমাইতে পারবো। আমাদের শহর, আমাদের পৃথিবী, আমাদের নিজেদেরকেই হচ্ছে বাঁচাইতে হবে। সেক্ষেত্রে আজকের পর্বে আমরা এগুলা নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।